ভাতের হোটেল হবে না, ডিবি অফিস হবে সেবা কেন্দ্র। কাউকে গুম করবে না পুলিশের এই বিশেষ ইউনিট। আটকের পর ছাড়া পেলেন 5টি হত্যা মামলার আসামি জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। ছাত্র জনতার আন্দোলনের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া 57 বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটি। এই বিভাজনের মধ্যেই কিন্তু ফ্যাসিজম উৎপত্তি ঘটে। প্রত্যেকটা কাজে কাজে হচ্ছে আমাদের এই দায়বদ্ধতার আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা শহীদদের প্রতি কমিটেড। আজ মধ্যরাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 5টি মামলায় খালাস পেয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। সম্পদ গোপন ও কর ফাঁকি দিতে পদে পদে জালিয়াতির আশ্রয় নিয়েছেন আলোচিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার। ক্ষমতা পেয়েই হয়ে ওঠেন দুর্নীতিবাজ ও নারী লিপসু। আওয়ামী লীগ সরকারের পুরো সময় জুড়ে দখলদারিত্ব, নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। আবার প্রাণ ঝরেছে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়েও। স্যারের সাথে কথা বলা শেষ, আমাদের সবার মিটিং হচ্ছে কনফারেন্স রুমে, সেটার ভিডিও আছে আমার ফেসবুকে ঢুকলে আপনারা আমার লাইভ দেখতে পারবেন। আমার ফেসবুকে সব পোস্ট শেয়ার করা আছে। সরকার পতনের পর থেকে বন্ধ হয়ে গেছে নাটোর এলজিইডির অন্তত 20টি কাজ। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে আইন ভেঙে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি হওয়ার অভিযোগ ওঠে খোদ প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সম্পাদকদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবার কথা রয়েছে আজ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের প্রতিবেশী দুই রাজ্য তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। ভারত বাংলাদেশের সম্পর্কটা তৈরি হয়েছিল দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিজেপির মধ্যে। ঢালাও ভাবে নয়, সমন্বিতভাবে মামলা করলে স্বচ্ছতার ভিত্তিতে গণহত্যার বিচার করা সম্ভব বলে মনে করছেন মানবাধিকার সংশ্লিষ্টরা। পায়ের পাতা থেকে আমার কোমর পর্যন্ত ইচ্ছে মতো ওরা পিটাইলো আর কি, এত বেশি পিটাইলো যে আমি দাঁড়ানোর মতো আমার শক্তি নেই। ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন থেকে সরে আসায় কাল থেকে দেশের হাসপাতালগুলোতে শুরু হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। ধীর গতিতে উন্নতি হচ্ছে দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। আন্দোলন দমাতে বেপরোয়া পুলিশের সাথে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মাঠে নামে সোহেল তাজকে শেখ হাসিনার হুঁশিয়ারি, আমেরিকায় বসে তুমি বেশি বুঝছো না আমি দেখতেছি। হাসানুল হক ইনু আবারও রিমান্ডে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 থেকে 3 বছর হওয়া উচিত, প্রধান উপদেষ্টাকে সম্পাদকদের আহ্বান। কোন প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না, সতর্কতা জারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। দলে কোনো দুর্বৃত্তকে জায়গা দিলে কঠোর শাস্তির আওতায় আনা হবে বললেন নয়ন। সর্বশেষে জানবেন সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে বললেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। সোহেল তাজকে এবার শেখ হাসিনার হুঁশিয়ারি, আমেরিকায় বসে তুমি বেশি বুঝছো না আমি দেখতেছি। বিশ্বের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও মর্মান্তিক ঘটনা হলো বাংলাদেশের পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ। অভিযোগ ওঠে পিলখানা ট্র্যাজেডির ঘটনায় পরিকল্পনায় যুক্ত ছিলেন সোহেল তাজও। যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন। গত 15 আগস্ট বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সোহেল তাজ। তিনি শুরুতেই সত্য বলার সময় এসেছে লিখে সেখানে নিজেকে পিলখানা ট্র্যাজেডির নির্দোষ দাবি করেন। এরই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের ছবিও পোস্ট করেন। এদিকে অভিযোগের বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন সোহেল তাজ। দেশের একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গেও কথা বলেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়েছিলেন। তিনি বলেন বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এরকম নিকৃষ্ট এক্সিকিউশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না। সোহেল তাজ আরো বলেন আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, কিন্তু ঘটনার সময় আমি আমেরিকায় ছিলাম। আমার মেয়ের জন্মদিন ছিল আর আমার ঘনিষ্ঠ একজন আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। পিলখানার পাশে আমার এক আত্মীয়ের অফিস। আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময় ব্যবধান ছিল 11 ঘন্টা। রাত 11:30টার দিকে আমার ওই আত্মীয় কল করে বলেন সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তখন আমি বলি গোলাগুলি মানে? তখন তিনি বলেন গোলাগুলি মানে অনেক গোলাগুলি।
তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে। ওনাকে বললাম, আইজি সাহেব পরিস্থিতি কি হচ্ছে সেখানে? উনি বললেন গোলাগুলি হচ্ছে পিলখানায়। আমি বললাম গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন? তিনি বললেন আমরা তো আছি। এ কথা শুনে আমি বলেছিলাম পুলিশ, র্যাব, আনসার, এপিবি এন সব ডাকেন, সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন, মুভিং করতে হবে। উনি বললেন আমরা তো মুভিং করেছি, প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকার কথাও বলি। আমার কথা শুনে তখন আইজি আমাকে বলেন স্যার মন্ত্রী মহোদয়ের সঙ্গে আছেন, তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন আপনার কথা আমি মানতে পারবো না, কারণ সিনিয়র আছেন। তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না, কারণ আমার সিনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। সোহেল তাজ বলেন আমার মাথা তখন গরম হয়ে গেছে। এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয়, যাতে ভেতরে যারা আছেন তারা যেন বুঝতে পারে তাদের পালাবার কোনো পথ নাই। পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে যাচ্ছে সেটাও করতে পারে। সেজন্য বলেছিলাম পুরো এলাকা সব দিক দিয়ে ঘেরাও করতে হবে। আইজের কথা শুনে আমি থেমে যাইনি। ফোন ডেকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন করলাম। ওনাকে আমি একই কথা বললাম, ঘেরাও দেওয়ার জন্য, প্রয়োজনে সেনাবাহিনীকে কল করার জন্য বলি। উনি তখন আমাকে বললেন বাবা এটা তো আপা অর্থাৎ শেখ হাসিনা দেখছেন। আমি তখন থামি নাই, প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলেছি, যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে, আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে। উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন আমার আর কিছু করার ছিল না। তিনি বলেন দেশে এসে আমি যা দেখলাম সেটাতে অবাক হয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না কি হচ্ছে। কোঅর্ডিনেটরকে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে। উনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন। বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনায় কোঅর্ডিনেটর করতে হবে, তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল। আমাদের হাতে আর কিছু ছিল না। বিডিআর এর পর্যন্ত আমরা বলতাম না, কারণ আমাদের কাছে কেউ জানতেও চায়নি, বলেওনি। এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোঅর্ডিনেটর। আমার কাছে সবই অদ্ভুত লেগেছে, কিন্তু প্রমাণ তো নাই। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল। তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করি। বিডিআর বিদ্রোহের নৈপথ্যে কি ছিল এই প্রশ্নে তিনি বলেন মন্ত্রী থাকাকালীন আমি কিছু দেখিনি, আমি কিছু টেরও পেতাম না। কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হচ্ছে কিছুই জানতাম না। আর দায়িত্ব ছাড়ার পর আর কিছু দেখার বা জানার সুযোগও ছিল না। এদিকে হাসানুল হক ইনু আবার রিমান্ডে। রাজধানীর মোহাম্মদপুরের ট্রাক চালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে জিজ্ঞাসাবাদ করতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।